কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের জন্য রসায়নের 100% কমন সাজেশন নিয়ে এসেছি আমি। তো তোমাদের এই সাজেশনটা থাকবে শুধু সিকিউর জন্য, মানে সৃজনশীল প্রশ্নের জন্য। তো তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া হুবহু কি আসবে? ভাই হুবহু না আসবে, হয়তো মানে সোডিয়ামের জায়গায় ম্যাগনেসিয়াম থাকবে, ম্যাগনেসিয়ামের জায়গায় অ্যালুমিনিয়াম থাকবে, এরকম কিছু চেঞ্জ হবে। তোমাকে আমি কিছু কিছু বোর্ড দেখাই দেবো বা কিছু কিছু টপিক বলবো যেখান থেকে তুমি হুবহু কমন পাবা। মানে হুবহু মানে ফের এরকম ভাবিও না যে সেটাকে মনে করো একেবারে সোডিয়াম দিছি মানে সোডিয়াম আসবে, এমনটা না। বাট সোডিয়ামের জায়গায় ম্যাগনেসিয়াম থাকবে, মানে টাইপটা বা টপিকটা সেম থাকবে, একটু চেঞ্জ হবে। তো চলো আমরা শুরু করি। তা তোমাদের প্রথম অধ্যায় হলো এক অধ্যায় থেকে তোমার কখনোই কোনো সিকিউ আসবে না এবারের বোর্ডে। মানে এবার 25 সালে তোমাদের এক অধ্যায় থেকে কোনো সিকিউ আসবে না। আর তার আগে বলে রাখি যে ভাইয়া তোমরা অনেকে 21 সাল এবং 22 সাল বা 23 সালের প্রশ্ন সলভ করতেই অনেক প্যারা খাও, যে মনে করো যে এত কঠিন কেন প্রশ্ন। তো তোমাদেরকে মনে রাখা উচিত যে 21, 22, 23 এই 3টে সালে ছিল শর্ট সিলেবাসে। তাই ওখানে কিছু কিছু প্রশ্ন তোমার পরীক্ষায় এই 24, 25-এ কখনোই আসবে না, সেটা একটু কঠিন লাগবে। তো আমি তোমাকে যেগুলো দেবো তুমি সেগুলোই পড়বা, সেগুলো থেকে কমন পাবা। তোমাকে এর বাইরে এক্সট্রা কোনো টপিক বা এক্সট্রা কোনো কিছু পড়া লাগবে না। তো চলো আমরা শুরু করি। তো তোমাকে পড়তে হবে 2 অধ্যায়। তো 2 অধ্যায় থেকে তুমি কি কি পড়বা আসো। তো 2 অধ্যায় থেকে প্রথমে তুমি বইয়ে যে তোমার যেটা শীতলীকরণ বা একটা বক্ররেখা দেওয়া আছে, যে বরফ, যে 40 ডিগ্রির বরফ কিভাবে 140 ডিগ্রি বরফে পরিণত হয় বা -40 ডিগ্রিতে, মানে বরফ কিভাবে গলে যায়। তো ওই যে নীতিটা আছে না, সেই শীতলীকরণ যে বক্ররেখাটা যেরকম ভাবে যে উঠে, এরকম ভাবে যে একটা বক্ররেখা আছে, সেটা তোমরা পড়বা। এটা খুবই ইম্পর্টেন্ট, যদি সেখান থেকে সিকিউ আসে তাহলে ওটাই আসবে। তাহলে ওই শীতলীকরণ নীতিটা পড়বা, শীতলীকরণ। সাথে তুমি যদি বইয়ের টপিক পড়ো তবুও কমন পাবা। আর যদি তুমি বলো যে না ভাই আমি বই মানে বই পড়বো না, আমাকে বোর্ড কমন দেন, তাহলে তোমাকে আমি বোর্ড কমন দিচ্ছি। তুমি যশোর বোর্ড 23 পড়বা। তাহলে এখানে আমি লিখলাম যে যশোর 23। আর পড়বা হলো চট্টগ্রাম 23, সিটি দিয়ে, এটা মানে চট্টগ্রাম, চট্টগ্রাম 23 পড়বা। তারপরে পড়বা হলো এই 2টা বোর্ড পড়বা। এই 2টা বোর্ড পড়লে এই অধ্যায় থেকে আর কিছু তোমাকে সিকিউর জন্য পড়া লাগবে না, ঠিক আছে? তুমি এই অধ্যায় পড়লে আর সিকিউর জন্য পড়া লাগবে না। তোমাকে যে যাই বলুক না কেন, এই অধ্যায় সিকিউতে এই 2টার বেশি, মানে এই 2টার টাইপ ছাড়া, মানে এই 2টাতে যে টাইপগুলো আছে এই টাইপ ছাড়া এই অধ্যায় থেকে আর প্রশ্ন আসবে না। তাহলে এরপর আসলে 3 অধ্যায়। তো 3 অধ্যায় তুমি কিভাবে পড়বা? 3 অধ্যায় তোমাকে পড়তে হবে যে রাদারফোর্ড আর বোর আছে না, রাদারফোর্ড এবং বোর, রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল তোমাকে অবশ্যই পড়তে হবে। এবং সাথে পড়তে হবে যে এমভিআর ইকুয়াল যে একটা সূত্র ছিল, যে বোরের যে সূত্রটা ছিল, যে কৌণিক ভরবেগের সূত্র, সেই সূত্র থেকে ম্যাথ আসে। এই 2টা জিনিস তুমি যদি পড়তে পারো তাহলে তুমি পুরোটাই কমন পেয়ে যাবা। তাছাড়াও তুমি যদি বলছি যে বোর্ড অনুযায়ী যদি পড়তে চাও, তাহলে আমি তোমাকে বোর্ড দেখাই দিচ্ছি। তাহলে তুমি পড়বা হলো রাজশাহী বোর্ড 23, রাজশাহী 23, রাজশাহী 23 পড়বা। তারপরে পড়বা হলো কুমিল্লা 23, কুমিল্লা 23 পড়বা। তারপরে তুমি পড়বা হলো চট্টগ্রাম 23, চট্টগ্রাম 23 পড়বা। আবার চট্টগ্রামেরই 24 বোর্ডটা পড়বা। এই 4টা প্রশ্ন পড়লে তুমি 100% কমন পাবা। এই 4টা প্রশ্নে, এই 4টা যে টপিক আছে, এই 4টা টপিক ছাড়া আর কোনো প্রশ্ন আসে না। এখান থেকে 2টা পড়লে হয়, কিন্তু মানে এই 4টা যদি তুমি পড়তে পারো, তুমি মনে করো কিছুই জানো না, কিন্তু এই 4টা টপিক তোমার খুব ভালো ধারণা হয়ে গেছে এই 4টা প্রশ্ন সলভ করার পর, তাহলে তুমি একেবারে এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন আসে তুমি একেবারে কমন পাবা। তো আসো তাহলে 2, 3 অধ্যায় থেকে আমাদের প্রশ্ন কিন্তু সাধারণত কম আসে। আমাদের মেইন ভাবে প্রশ্ন শুরু হয় হলো 4 অধ্যায় থেকে। 4 অধ্যায় থেকে পর্যন্ত 12 অধ্যায় পর্যন্ত প্রচুর প্রশ্ন আসে। আর এই 2, 3 থেকে খুবই খুবই কম প্রশ্ন আসে, হয়তো বা 2, 3 মিক্সড করে আসে বা 3-এর সাথে 4 মিক্সড করে আসে। আর 2 থেকে তো আসেই না বলা যায়। তো তাও আমরা এখন তো রিস্ক নেওয়া তো যাবে না, তোমাকে তো পড়তে হবে, তাই তুমি এগুলা টপিক পড়ে যাবা। তাহলে এরপরে আসে হলো তোমার 4 অধ্যায়। এরপরে আসে তোমার কি 4 অধ্যায়। 4 অধ্যায়ের জন্য তো তোমাকে অবশ্যই পর্যায় সারণীতে গ্রুপ নির্ণয়, যে গ্রুপ নির্ণয়, পর্যায় নির্ণয়, এটা তোমাকে শিখা লাগবে। তারপরে কোনটা আয়নীকরণ শক্তি, পারমাণবিক ব্যাসার্ধ কোন দিকে গেলে বৃদ্ধি পায়, এই জিনিসগুলো বেসিক নলেজগুলো তোমাকে রাখা লাগবে। তুমি তো এগুলো জানোই যে আয়নীকরণ শক্তি, পারমাণবিক ব্যাসার্ধ, তারপরে তোমার ইলেকট্রন বিন্যাস তো তুমি করতে পারোই। সাথে যে তোমার আরো যে আছে মনে করো শক্তির ক্রমগুলা, এগুলো তুমি ভালো করে তুমি একটু জেনে নেবা, বই থেকে রিডিং পড়ে নেবা, এগুলো বেশিক্ষণ সময় লাগবে না। আর আমি তোমাকে যেহেতু বোর্ড ডাকা দিচ্ছি, বোর্ডের মধ্যে যে জায়গায় দেবো এখানে ওই প্রশ্নগুলোই থাকবে। যদি কিছু জিনিস ব্যতিক্রম যায়, তুমি তো যে পড়তেছো বেসিকটা পড়তেছো, আয়নীকরণ শক্তি, তারপরে গলনাঙ্ক মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আমরা পরের অধ্যায়ে আমরা সেটা দিব, এখানে তোমাকে পড়া লাগবে না। তো তুমি এগুলো তো পড়তেছো, আয়নীকরণ শক্তি, তারপরে ব্যাসার্ধ, তারপরে এগুলা তুমি, আমি তোমাকে এখান থেকে বোর্ড ডাকা দিচ্ছি, বোর্ড থেকে তুমি পড়ো। তো দেখো 4 অধ্যায় আছে হলো রাজশাহী বোর্ড 23, রাজশাহী 23। তারপরে আছে হলো চিটাগং 23। তারপর ময়মনসিংহ, আমি এম লিখলাম, ময়মনসিংহ 22, ময়মনসিংহ 22, বরিশাল,
বি লিখলাম, শুধু বি বরিশাল 22, আর কুমিল্লা সিইউ 22। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা প্রশ্ন পড়লেই তুমি একেবারে কমন পাবা। আর সাথে যে একটু বেসিক ধারণাটা রাখবা যে এই ডান পাশে গেলে বড় হয় না বাম পাশে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, এই বেসিক ধারণাটা তুমি একটু রাখবা। তো এরপরে আসলে আমাদের 5 অধ্যায়। তো আসলে 5 অধ্যায়ে দেখি কি আছে। তো 5 অধ্যায়ে তোমাকে প্রথমে পড়তে হবে যে সমযোজী আর আয়নীকরণ যৌগ, বা সমযোজী যৌগ আর আয়নীকরণ যৌগ। এই সমযোজী এবং আয়নীকরণ যৌগ বা আয়নিক যৌগ, সরি আয়নীকরণ কেন বলতেছি, আয়নিক যৌগ আর সমযোজী যৌগ, এই দুইটা যৌগ সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে। এই দুইটা আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, এই সম্পর্কে তোমাকে আইডিয়া রাখতে হবে। আর পোলারিটি, যে পানিতে যে মানে পানিতে দ্রবণীয় হলে কি ঘটবে, এই তিনটা টপিক এখান থেকে আসে। তো তোমাকে আমি বোর্ড দেখাই দিচ্ছি যে এই তিনটা টপিক বোর্ডে কি প্রশ্নগুলো আসছে আর কিভাবে তুমি এখান থেকে কমন পাবা। তো এটা জন্য তোমাকে পড়তে হবে হলো ঢাকা বোর্ড 23, ঢাকা 23। তারপরে তারপরে তোমাকে পড়তে হবে ময়মনসিংহ 21, ময়মনসিংহ 21। তারপরে তোমাকে পড়তে হবে ঢাকা 22, সরি ঢাকা 20, ঢাকা 20 না ঢাকা 20, সরি ঢাকা 20। তারপরে পড়বে হলো রাজশাহী 23, রাজশাহী 23। তারপরে পড়বা হলো তুমি কুমিল্লা 23, কুমিল্লা 23। ময়মনসিংহ, ময়মনসিংহ 23। আর পড়বা সাথে হলো যশোর 22, যশোর 22। একটা প্রশ্ন পড়লে তুমি এখান থেকে কমন পাবা। আর আমি তো বললাম যে শুধু তিনটা টপিক, আয়নীকরণ যৌগ, সমযোজী যৌগ আর পোলার আয়ন, এই তিনটা জিনিস তুমি যদি পড়তে পারো তাহলে তুমি এখানে যে পানিতে দ্রবণীয়তা, আর হচ্ছে আরেকটা টপিক আছে বিদ্যুৎ পরিবাহিকতা, ওটা ওটা খুব কম আসে, কিন্তু ওটা রিস্ক নেওয়া যাবে না। তুমি যদি খুব ভালো মার্ক পেতে চাও, মনে করো 90+ মার্ক পাওয়ার আশা থাকে, তাহলে অবশ্যই তুমি যে বিদ্যুৎ পরিবাহিকতাটা আছে যেটা, সেটা তুমি পড়ে যাবা। ঠিক আছে, ওখানে যে ধাতব বন্ধনটা আছে ওটা পড়বা অবশ্যই। আর তাছাড়া এখানেও ওই বিদ্যুৎ পরিবাহিকতার একটা সিকিউ আছে, সেটা তো অবশ্যই পড়বা এখান থেকে। এরপরে আসে হলো 6 অধ্যায়। 6 অধ্যায় ম্যাথের অধ্যায়। 6 অধ্যায় তোমার প্রচুর ম্যাথ আছে। 6 অধ্যায় থেকে ম্যাথ থাকলে তোমাকে কি কি পড়তে হবে দেখো। 6 অধ্যায় টপিকটা কি? টপিকটা হলো স্থূল সংকেত, তারপর শতকরা সংযুতি, এই সম্পর্কে একটু ধারণা রাখবা যে শতকরা সংযুতি আর স্থূল সংকেত। সাথে পড়বা হচ্ছে অর্ধকে পরে কিনা লিমিটিং বিক্রিয়ক যে একটা আছে, বা যে তোমার যে ঘনমাত্রা নির্ণয় যে সূত্র আছে যে এসএমবি ইকুয়াল, যে তোমার দ্রবণীয়তা, এই সূত্রগুলো তুমি একটু পড়লেই তুমি 6 অধ্যায়টা তোমাদের অনেকেই সহজ লাগে। আর এই অধ্যায় শুধু কয়েকটা সূত্র দ্বারা এই অধ্যায়টা হয়ে যাচ্ছে। তো আসো কয়েকটা ম্যাথ দেখাই দিচ্ছি, সেটা পড়লে তুমি কমন পেয়ে যাবা, মানে টাইপটা কমন পেয়ে যাবে অবশ্যই। তো এখানে 6 অধ্যায়টা একদিকে লিখি নাই। তো 6 অধ্যায়টা আমি আরেকটা ভিডিওতে তোমাকে আমি বলে দেবো। তো আমি বললাম যে 6 অধ্যায় থেকে তুমি যে লিমিটিং বিক্রিয়ক পড়বা, তারপরে বিক্রিয়াটা কি আচরণ করে এটা পড়বা। আমি তোমাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিখে দেবো এখন যে 6 অধ্যায় থেকে কি কি পড়বা। তো 7 অধ্যায়, এরপর আসলে 7 অধ্যায়। তুমি 7 অধ্যায় থেকে পড়বা হলো, 7 অধ্যায় থেকে পড়বা হলো ঢাকা, মানে 7 অধ্যায় তো তোমার কি আসে, শুধু জারণ বিজারণ আসে, লাসাতিয়ার নীতি আসে। আরেকটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ, পানি বিশ্লেষণ, এই বিক্রিয়াগুলো খালি একটু রিডিং করে নেবা, ওখান থেকে প্রশ্ন আসে মাঝে মাঝে। এই যে আর্দ্র বিশ্লেষণ, পানি বিশ্লেষণ, কিছু কিছু বিক্রিয়াগুলো আছে না, ওইটা পড়বা। সাথে পড়বা হচ্ছে জারণ বিজারণ। আর জারণ বিজারণ ভাই একটা নিয়মেও করা যায়, তোমার আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, তুমি সেটা দেখে নেবা। আর যদি তো ভিডিওটা একটু খুঁজে না পাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে কমেন্ট করবা। কমেন্ট করলে আমি সেটাকে, কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি সেটা তোমাকে লিঙ্ক দিয়ে দেবো। আর লাসাতিয়ার নীতি আসে, লাসাতিয়ার নীতির উপরে ক্লাস আছে। এই তিনটা টপিক থেকে এখান থেকে প্রশ্ন আসে। এই অধ্যায়টা অনেক ছোট, কিন্তু তোমরা এটাকে প্যাস লাগাই ফেলো, যে কারণ জারণ বিজারণ কি তোমরা একটা নিয়মে শিখো নাই, তোমরা অনেকগুলো নিয়ম বিক্রিয়াগুলোতে জারণ বিজারণ মুখস্থ করে, কিন্তু জারণ বিজারণ মুখস্থ করে করা যায় না। ঠিক আছে, তো মুখস্থ করে করতে গেলে তুমি ভুল করবাই। তো আসো এই অধ্যায় থেকে তাও আমি তোমাকে প্র্যাকটিসের জন্য দিচ্ছি যে তুমি ঢাকা বোর্ড 23 পড়বা। ঢাকা 23, থামো, ঢাকা 23 পড়বা, ঢাকা বোর্ড 23 পড়বা। তারপরে পড়বা হলো চট্টগ্রাম বোর্ড 20, চট্টগ্রাম 20। সাথে পড়বা ময়মনসিংহ 23, ময়মনসিংহ 23, আর যশোর 23। এই 4টা প্রশ্ন পড়বা। আর ওই যে বললাম একটু ধারণা রাখিও, আমি 3টা জারণ বিজারণের, এখান থেকে 3টা জারণ বিজারণ বিক্রিয়া আসে। তো ওটা তুমি মুখস্থ না করে ওটা বুঝে বুঝে, মানে আমি বললাম না, আমার ক্লাসটা করলেই তুমি পেয়ে যাবা। তো ঠিক আছে, তো এইগুলা এখান থেকে পড়বা। তো এরপর আসলে আমাদের 8 অধ্যায়, এরপর আসলে আমাদের 8 অধ্যায়। এরপর আসলে আমাদের 8 অধ্যায়।
8 অধ্যায়। তুমি একটু মিলাই দেখবা যে যত বোর্ডে প্রশ্ন দেখো না কেন এরকম প্রশ্নগুলো আসে। তুমি 24 বোর্ডে দেখবা, তুমি 24 বোর্ডের প্রশ্নটা হাত দেবা যে এইগুলা এগুলা অধ্যায় আমি দেখো পুরো 24 বোর্ড তোমাকে দিই নাই, তোমাকে 23 বোর্ড পর্যন্তই দিচ্ছি। তাহলে তুমি 24 বোর্ডটা একটু মিলাই দেখিও যে আসলে কি মিলছে কিনা, আমার সাজেশনটা মিলছে কিনা। তুমি 24 বোর্ডের সাথে মিলাই তুমি দেখতে পারবা যে আসলে মিলছে কিনা। তো তুমি দেখো যে 8 অধ্যায় থেকে তুমি কি কি পড়বা। 8 অধ্যায় থেকে তোমাকে প্রথমে পড়তে হবে যে ওই যে ভাইয়া বলছিলাম যে বিক্রিয়ার তাপ উৎপাদী না তাপ হারি, সেটা নির্ণয় করতে গেলে যে বন্ধন শক্তি নির্ণয় করতে হয়, সেখান থেকে ডেলিস এর মান নির্ণয় করতে হয়, এই জিনিসটা পড়বা। আর ওই পাশে যে শেষে যে তোমার যে কোষ আছে, যে গ্যালভানিক কোষ, তারপরে যে তড়িৎ বিশ্লেষণ, এই যে দুটা টপিক, এই দুটা টপিক থেকে এখান থেকে সবসময় সিকিউ আসে। এই দুটা টপিকই তোমাকে পড়তে হবে, তারপর আমি তোমাকে বোর্ড দেখায় দিচ্ছি। তো তুমি এখান থেকে পড়বা হলো ময়মনসিংহ বোর্ড 20। আর তোমাকে তো পড়তেই হবে যে তোমাকে বন্ধন শক্তি ভাঙার এটা পড়তে হবে, ওটা তোমাকে আমি এক্সট্রা করে দাগাই দিলাম না, বোর্ডের মতো দাগি নেই। ওটা তুমি যে কোনো একটা নিয়ম মানে নিয়ম জানলে তো তুমি এটা পারবা, ঠিক আছে? ওটা যে কোনো যেভাবে দিক না কেন। তো এটা তুমি ময়মনসিংহ বোর্ড 20 পড়বা। চট্টগ্রাম বোর্ড চট্টগ্রাম বোর্ড চট্টগ্রাম বোর্ড পড়বা হলো 20। আবারও ময়মনসিংহ বোর্ড 23 পড়বা, এখানে লিখে দেখো, লিখে দিলাম ময়মনসিংহ বোর্ড 23 পড়বা। আর পড়বা হলো, সরি আমি একটু ভুল করলাম, মানে ময়মনসিংহ বোর্ড 20, চট্টগ্রাম বোর্ড 20, যশোর বোর্ড 19 পড়বা, যশোর বোর্ড 19, সাথে পড়বা হলো ঢাকা বোর্ড 19, ঢাকা 19। মার্কারটা একটু স্টেপ করতেছে, ঢাকা 19, ঢাকা 19, ঠিক আছে? এই 4টা বোর্ড প্র্যাকটিস করবা। ওই যে বললাম বন্ধন শক্তি, আর ওই যে ওখান থেকে যে ডেল এইচ এর মানটা নির্ণয় করে যে বলে যে এটা তাপ উৎপাদন হবে না তাপ হারি হবে, ওরা যে কোনো একটা নিয়ম ফলো করলে তুমি এটা পাবা, ঠিক আছে? তো এরপর আসলে 9 অধ্যায়। 9 অধ্যায় তুমি আগে যে পিএইচ এর মান নির্ণয় করা তুমি শিখে নিবা। আর ওই যে আয়ন শনাক্তকরণ, পিএইচ এর মান আর যে ধাতব আয়ন শনাক্তকরণ, এই জিনিসটা তুমি শিখে নিবা। আর ওগুলা থেকেই প্রশ্ন আসে। আর এটাকে আমি দিলাম। আর যে লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়াগুলা, লঘু অ্যাসিডের সাথে অধাতুর বিক্রিয়া, ধাতুর বিক্রিয়া, তারপরে বাই কার্বো মানে ক্যালসিয়াম মানে কার্বনেটের বিক্রিয়া, বাইকার্বনেটের বিক্রিয়া, এগুলো তোমার বইয়ের ভেতরে সুন্দর করে দেওয়া আছে। এটা একটু মুখস্থ করে নিলে বুঝে বুঝে লিখলে তোমার ওখান থেকে প্রশ্ন আসে। তারপর আমি তোমাকে কয়েকটা বোর্ড দেখা দিচ্ছি। আর আমি যেগুলো বললাম এগুলো তুমি অবশ্যই পড়ে নেবা, কারণ এখানে এই অধ্যায়ে বোর্ডের দেখানো থেকে আমি তোমাকে যেটা বলতেছি ওটা তুমি যেটা বললাম সেটা পড়বা, সাথে এই বোর্ডগুলো পড়বা। যেটা হলো তোমার কুমিল্লা 20, ঢাকা 19, সিলেট সিলেট 20, এই 3টা বোর্ড পড়বা। আর আমি যে টপিকগুলো বললাম যে অ্যাসিডের সাথে লঘু অ্যাসিডের সাথে যে বিক্রিয়াগুলো আছে সেইগুলা পড়বা, ঠিক আছে? ওগুলো থেকে তুমি কমন পাবা এখানে। তারপরে ছিল 10 অধ্যায়। এরপরে ছিল 10 অধ্যায়। 10 অধ্যায় যদি তুমি পড়বা হলো রাজশাহী বোর্ড 20, সিলেট বোর্ড 19, তারপরে পড়বা হলো ঢাকা বোর্ড 19, তারপরে পড়বা হলো ঢাকা বোর্ড 20। এই 4টা বোর্ড তো পড়বাই, সাথে 2টা স্কুলের প্রশ্ন পড়বা। সেই প্রশ্নগুলো তুমি পাবা না, তো তুমি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে নক দিবা, সেখানে আমি তোমার ওই প্রশ্ন পিকটা তুলে দেবো, না পিকটা পাঠিয়ে দেবো। তুমি নক দিলে আমি তোমাকে পিকটা পাঠিয়ে দেবো। তো তুমি পড়বা হলো ন্যাশনাল আইডিয়াল স্কুলের প্রশ্নটা পড়বা, আর সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রশ্ন পড়বা। এই 2টা বিদ্যালয়ের প্রশ্ন পড়লে তুমি এই অধ্যায়টা সবগুলো, মানে এখানে 4টা আর ওই 2টা, মোট 6টা পড়তে হবে। তো ওই 2টা তুমি খুঁজে না পাবা না, তাই আমাকে নক দেবা, ঠিক আছে? এরপর আসলে 12 অধ্যায়। 11 অধ্যায় আমি তোমাকে সাজেশন দেবো না, কারণ 11 অধ্যায়ের একটা বিক্রিয়া থেকেই অনেকগুলা বিক্রিয়া করা লাগে, ওখানে এক্স্যাক্টলি ভাবে কোনো সাজেশন থাকে না। তোমাকে 11 অধ্যায় পুরো বেসিক ধারণাটা রাখা লাগে, নাহলে তুমি পারবা না। মনে করো সাপোজ তোমাকে আমি এখন বলি যে অ্যালকেন থেকে তোমাকে জৈব অ্যাসিড তৈরি করতে বলে, তাহলে তুমি এখন অ্যালকেন থেকে জৈব অ্যাসিড তৈরি করতে বলে এখন তোমাকে ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি করতে বললো। তো একটা প্রশ্ন তুমি আমি দাঁড়াই দিলাম ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড, কিন্তু তোমার পরীক্ষার প্রশ্ন আসবে মিথেন, মনে করো প্রোপেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড, তখন তো তুমি ভাবে বলবা ভাই সাজেশনের সাথে তো মিললো না। তো এটা ধরো তোমাকে বেসিক টেস্ট রাখা লাগবে। তোমার বেসিক স্ট্রং না থাকলে তুমি 11 অধ্যায় যতই সাজেশন করো না কেন তুমি পারবা না। তারপরে ওই যে একটা জিনিস বললাম যে ক্লোরোফর্ম প্রস্তুতি আছে না, এটা যদি মুখস্থ করে নিতে পারো, যারা বেসিক নাই ক্লোরোফর্ম প্রস্তুতিটা মুখস্থ করে নিবা। তারপরে ওই পাশে যে পলিমারকরণ আছে, পলিমারকরণটা মনে রাখবা। আর ওই যে মানে এই যে একটা আছে না, হবে ডাইক্লোরোমিথেন প্রস্তুতি, আর ওই যে ওই পাশে টেট্রাক্লোরোমিথেন, ওইটারই তো ক্লোরোফর্ম প্রস্তুতি, ওটা মুখস্থ রাখবা। ওই পাশে পলিমারকরণ বিক্রিয়াটা মুখস্থ রাখবা, তাহলে মোটামুটি যে পাবা। তাছাড়া বেসিক না থাকলে তুমি 11 অধ্যায় পারবা না। এরপর আসলে 12 অধ্যায়। তো 12 অধ্যায় থেকে পড়বা হলো, আমি আমার সাথে সাথে তোমার লিখে নাও, আমি আর বোর্ডে লিখলাম না। 12 অধ্যায় থেকে পড়বা হলো ময়মনসিংহ বোর্ড 20, তারপর সিলেট বোর্ড 19, ঢাকা বোর্ড 19, রাজশাহী বোর্ড 20, বরিশাল বোর্ড 16। বরিশাল বোর্ড 16 প্রশ্নটা না পেলেও আমাকে ইনবক্স করিও। তাহলে ময়মনসিংহ বোর্ড 20,
সিলেট বোর্ড 19, ঢাকা বোর্ড 19, রাজশাহী বোর্ড 20, বরিশাল বোর্ড 16। সাথে দুইটা কলেজের প্রশ্ন মানে দুইটা স্কুলের প্রশ্ন পড়বা। এটা হলো ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রশ্ন আর পাবনা ক্যাডেট কলেজের প্রশ্ন। আর ঝিনাইদহ ক্যাডেট কলেজ আর পাবনা ক্যাডেট কলেজের প্রশ্ন না পেলে ইনবক্স করবো, আমি সেটার পিক তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে? তো এখন ভাই বলতে পারো যে এতগুলো সাজেশন দিলেন, এগুলো কি কমন পাবো? অবশ্যই কমন পাবা, একটু চেঞ্জ করে কমন পাবা। আমি তোমাকে যা যা বললাম, মনে করো সাপোজ কোথাও কোথাও বলা আছে যে এইটা বলা আছে যে FeCl3 থেকে FeCl2 হয়েছে প্লাস Cl2 হয়েছে, উক্ত বিক্রিয়াটা জারণ বিজারণ কিনা ব্যাখ্যা করো। এটা 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 তোমাকে আমি লিখে দিচ্ছি, সাজেশনে দিছি। সাপোজ এটা তোমাকে আমি সাজেশনে দিছি। এখন তোমার আসলে হলো সোডিয়াম ক্লোরাইড NaCl, এখান থেকে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এখন তোমাকে বললো তোমাকে পরীক্ষার প্রশ্নে এটা আসলো, কিন্তু আমি তোমাকে সাজেশনে দিছি এইটা, কিন্তু পরীক্ষার প্রশ্ন আসলে এইটা। কিন্তু দিন শেষে এইটারও নিয়ম যা, এটারও নিয়ম যা, দুইটারই নিয়ম সেম। ঠিক আছে? দুইটারই নিয়মটাই সেম। তো আমি বলছিলাম যে জারণ বিজারণ শিখতে তোমার সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট লাগবে। একটা নিয়মে করা যায়, এটাও যে নিয়মে করা যায় এটাও সেই নিয়মে করা যায়। তাই তোমরা অবশ্যই আমার ভিডিওটা চেক করে নেবা। আবার মনে করো কোথাও বলা আছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড, কোথাও বলা আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর কোথাও বলা আছে যে পটাশিয়াম হাইড্রোক্সাইড। জিনিসটা তো সেম, জিনিসটা তো সেম, যৌগটা তো সেম, শুধু একটু পরিবর্তন থাকবে, এরকম পরিবর্তন থাকবে, কিন্তু দিন শেষে সাজেশন তো সাজেশন একই রকমই থাকবে। এখন কেউ ভাবিও না যে এখান থেকে তুমি হুবহু কমন পাবা, আর হুবহু কমন না পেলে আমাকে সে ধরিও না। আমি তোমাকে বলছি যে তুমি এখান থেকে 100% কমন পাবা, অর্থাৎ এই না যে একেবারে যা লেখা আছে তাই কমন পাবা। আমি কি তোমার প্রশ্ন তো আমি বানাই না, তোমার প্রশ্ন তো আমি বানাই না যে তুমি এখান থেকে একদম আমি যা বলবো তাই কমন পাবা। একটু চেঞ্জ থাকবে, কিন্তু এখান থেকে তুমি কমন পাবা। এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা 100%, কারণ আমি তোমাকে সবগুলো টপিক তোমার বইয়ে সবকিছু ধরে ধরে তোমাকে আমি বলছি। কিছু দিনের যদি তোমার কাছে বাদ মনে হয় যে ভাইয়া এই প্রশ্নটা তো এই বোর্ডে আসছে, সেই প্রশ্নটা অবশ্যই তুমি দেখবে 21 সালে আসছে। একটা কঠিন প্রশ্ন 21 সালে চলে আসছে। কেন 21 সালে চলে আসছে? 21 সালে মাত্র 4টা অধ্যায় ছিল, আর এখন তোমাদের 14টা অধ্যায়। এটা একটু মাথায় রাখবে, 21 সালে 4টা অধ্যায় পরীক্ষা ছিল, এখন 14টা অধ্যায় পরীক্ষা ছিল। তাই 21 সালে একটু কঠিন প্রশ্ন হবে, এটা তো নর্মাল। ঠিক আছে? সেই প্রশ্ন, সেই কঠিন প্রশ্ন তোমাদের এখানে হবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।